আজকে সর্বশেষ বাংলার সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের, প্রস্তাব রোডম্যাপও। সাবেক সংসদ সদস্য হাজী সালিম আটক। 6 ছাত্রনেতার ওপর ভারতের নিষেধাজ্ঞার গুঞ্জন, সামরিক নুসরাতের প্রতিক্রিয়া। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর যে নতুন বাংলাদেশে আমরা আছি, সে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা কেমন হবে, এখানে পলিটিক্যাল পার্টিগুলো কেমন হবে, কি করবে, সেটা নিয়ে নতুন ভাবনা চিন্তার সময় এসছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি পলিটিক্যাল পার্টিগুলোরও সেটা ভাবা উচিত। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবে আমাদের সামনে এসছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে আমরা কিভাবে দেখব? আমার মনে পড়ে যখন ডক্টর ইউনূস তার শপথ গ্রহণ করছেন, তখন যখন জাতীয় পার্টি সেখানে যাচ্ছে এবং পরবর্তীতে ডক্টর ইউনূস যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, সেখানেও যখন জাতীয় পার্টিকে আমন্ত্রণ করা হয়েছে, তখন এই আলোচনা অনেকের মধ্যে এসছে যে জাতীয় পার্টিকে কেন ডাকা হচ্ছে। আমরা যে অভিযোগটা করছি সেটা হচ্ছে জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগেরই এক ধরনের কোলাবোরেটর হিসেবে কাজ করেছে। জাতীয় পার্টি 14 দলে ছিল না, কিন্তু জাতীয় পার্টি মহাজোট করেছিল, এটা তো সত্য। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে আমরা কিভাবে দেখব, জাতীয় পার্টির আসলে মানুষের পালস বোঝা কতটা উচিত বা তারা কতটুকু বুঝতে পারছেন সেই প্রশ্ন করা দরকার। আমরা খেয়াল করেছি হয়তো গতকাল জনাব জিএম কাদের একটা সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন তার দলকে ডিফেন্ড করতে গিয়ে। উনি এস্টাবলিশ করতে চেয়েছেন আওয়ামী লীগ স্বৈরাচারের অংশ তারা আসলে নন, তারা জনগণের পক্ষেই ছিলেন, জনগণের পক্ষেই কাজ করতে চেষ্টা করেছেন। আমরা কি তার কথায় কনভিন্সড? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে না, উনি যথেষ্ট কনভিন্সিং কথাবার্তা বলেননি। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এক ধরনের চর্চা আছে যে আমার কোনো ভুল কখনো ছিল না, উনি মোটা দাগে সেটাই করতে চেয়েছেন। রাদার উনি কি করলে ভালো হতো, কি করলে ভালো হয়, আমি আমার ভিডিওর শেষ দিকে সেটা নিয়ে কথা বলবো। আমরা জাতীয় পার্টির যদি জার্নি দেখি, আমি 8 সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট হয়ে ভোট করেছেন, কোনো সমস্যা নেই, একটা ফেয়ার ইলেকশন সেটাই করেছেন। এবং পরবর্তী একটা ফেয়ার ইলেকশন হলে তারা আওয়ামী লীগকে ছেড়ে বিএনপির সাথে জোট করতে পারতেন, কোনো সমস্যা নেই, বা একা ভোট করতে পারতেন, এগুলো তাদের একেবারেই ইচ্ছা। সো দ্যাট ওয়াজ ফাইন। ওইবার আওয়ামী লীগের সাথে যাওয়ায় কোনো সমস্যা হয়নি। আওয়ামী লীগও একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে 8 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 14 সালে জাতীয় পার্টি আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এবং আমার বিবেচনায় একটা ঐতিহাসিক রোল প্লে করেছিল ইন জেনারেল। যদিও জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত সরকারের সাথে কোলাবোরেট করতে দেখেছি, সেটা অবশ্য ভিন্ন প্রেক্ষাপট, জনাব জিএম কাদের রাইটলি এটা ব্যাখ্যা করেছেন। এবং 14 সালে আমি জনাব এরশাদের একটা রোলকে আমি আমাদের ইতিহাসে ঐতিহাসিক বলে মনে করি। তার প্রচুর ভুল আছে, অপরাধ আছে এই দেশকে শাসন করার ক্ষেত্রে, কিন্তু সেবার তিনি, আমাদের মনে থাকার কথা, 14 সালে যে সুজাতা সিং এসে তার সাথে বসেছিল এবং তাকে চাপ দিয়েছিল নির্বাচনে যাওয়ার জন্য, সেটা উনি আমাদেরকে প্রকাশ্যে বলে দিয়েছেন। এরপর জনাব এরশাদকে তুলে নিয়ে যাওয়া এবং রওশন এরশাদ, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই সময়কার সবচেয়ে বড় কালপ্রিট হচ্ছেন বেগম রওশন এরশাদ। মানে উনি কতটুকু সুস্থ আছেন, মৃতপ্রায় অবস্থায় 24 সালে এসে উনি নানা রকম খেলা খেলতে চেষ্টা করেছিলেন। যাই হোক, তখনও রওশন এরশাদের নেতৃত্বে একটা দল, একটা গ্রুপ নির্বাচনে যায় এবং জনাব জিএম কাদের সেই নির্বাচনে যাননি। উনি যদিও উনি তখন মন্ত্রী ছিলেন, এমপিও হননি। সো ওনার নিজস্ব রোলটা ওখানে আমরা প্রশংসা করব। সো 14 সালকে আমরা এভাবে ছাড় দিতে পারি এবং তার রোলটাকে, যেহেতু জাতীয় পার্টি সেন্ট্রালি এটা করতে চায় নাই, তারপরও যেহেতু জাতীয় পার্টি দল হিসাবে গেছে এবং জাতীয় পার্টিতে আসলে কতগুলো, মানে যারা জাতীয় পার্টি করেন, মানে একটা এমপিত্ব হলো তাদের জীবনের শেষ কথা, এরা আদতে রাজনৈতিক দল কিনা সেই প্রশ্ন করব। কিন্তু মূল নেতৃত্বটা সেই সময় অন্তত নির্বাচনে যেতে চায়নি। দ্যাট ইজ গুড। 18 সালে যে রাতের ভোটের নির্বাচন হয়েছে, সেটাকেও জনাব জিএম কাদের সাফাই গিয়েছেন যে ওই নির্বাচনে তো বিএনপিও গিয়েছিল। আমি ওনার সাথে একটা জায়গায় সিরিয়াসলি দ্বিমত করি। আমি জাতীয় পার্টির কারো মুখ থেকে আজ পর্যন্ত, অন্তত যারা পার্লামেন্টে গেছেন বা সর্বোচ্চ নেতা কারো মুখ থেকে বলতে শুনিনি যেদিন রাতের ভোট হয়েছে। এমনকি বিএনপি যে পার্লামেন্টে গেল, আমি ব্যক্তিগতভাবে এই পার্লামেন্টে যাওয়াকে স্ট্রংলি কন্ডেম করেছি বহুবার, এবং এটা গিয়ে তারা কিছুটা হলেও বৈধতা দিয়েছে। যদি বৈধতা নাই, বিএনপি গেলেও কিছু আসে যায় না। বিএনপি এই দেশের একমাত্র মালিক না, আমরাও মালিক। ওখানে কি ঘটেছে আমরা দেখেছি। তবে বিএনপিকে আমরা এই ছাড়টা দেব, বিএনপির এমপিরা, অন্তত 2-3 জন এমপি যারা কথা বলেছেন পার্লামেন্টে প্রকাশ্যে
অন্তত আমি একজনের কথা কোটই করতে চাই, ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি তার প্রথম যে ভাষণ, প্রথম যে বক্তৃতা সংসদে দাঁড়িয়ে করেছেন, সেখানে উনি, আমার মনে পড়ে, উনি বলেছিলেন যে এই সংসদ আর একদিনও না টিকলে তিনি খুশি হবেন, এবং রাতের ভোটের কথা বলতে গিয়েই ওনার মাইক টাইক সব বন্ধ করে দেওয়া হয়। সুতরাং সংসদে দাঁড়িয়েই রাতের ভোটের কথা বিএনপি এমপিরা বলেছেন, বাইরে তো বলেছেনই, অন্যরাও বাইরে বলেছেন। সুতরাং বিএনপি দল হিসাবে কখনো রাতের ভোটকে এন্ডোর্স করেনি এবং সেটা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে গেছে। তো পার্লামেন্টে যাওয়ার পাপ আছে, কিন্তু সেটা আবার বাইরে তারা যা বলেছে, যা করেছে, দলগতভাবে যা করেছে, সেটার স্খলন আছে। কিন্তু জনাব জি এম কাদের সেটা করেননি। আমি জনাব জি এম কাদের বা জাতীয় পার্টিকে স্মরণ করিয়ে দিতে চাই, 18-র যে রাতের ভোটের নির্বাচন হয়েছে, সরকারি জোটের অন্তত একটা দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাসদ, শরীফ নুরুল আম্বিয়া এবং নাজমুল হক প্রধান যেটা নেতৃত্ব দিচ্ছেন, তারা জাসদ থেকে ভেঙে আসার পর তারা পার্টিগতভাবে রেজলিউশন নিয়েছেন যে রাতে ভোট হয়েছে, এবং এই ভোটটাকে তারা একসেপ্ট করেননি। সুতরাং ভোট যেটা হয়েছে এটার কোনো কন্ডেম, মূল সংকটটার কন্ডেম জাতীয় পার্টি থেকে কখনো হয়নি। সুতরাং জাতীয় পার্টি এটা মেনে নিয়েছেন, অন্তত সরকারকে এই ব্যাপারে সিরিয়াস ছাড় দিয়েছেন, এটা আমরা বলতেই পারি। যদিও জনাব কাদের বলছেন যে সংসদে তারা দুর্নীতি সহ নানান ইস্যুতে কথা বলেছেন, হ্যাঁ, তাদের কয়েকজন এমপিকে আমরা এ ধরনের কথা বলতে শুনেছি, কিন্তু বাংলাদেশের মূল সংকট আসলে দুর্নীতি বা এসব না। মূল সংকটের যে সেটা হচ্ছে অবৈধভাবে ক্ষমতায় থাকা, এবং সেটার কারণে বাকিগুলো আসলে উপসর্গ। রোগ কিন্তু ওটা না। বাংলাদেশে দুর্নীতি কোনো রোগ না, বাংলাদেশে দুঃশাসন নিপীড়ন কোনো রোগ না। বাংলাদেশের রোগ হচ্ছে অবৈধভাবে একটা দল ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে। ওই রোগেরই উপসর্গ হিসাবে বিরোধীদের দমন পীড়ন, মানবাধিকার হরণ, বাকস্বাধীনতা হরণ, দুর্নীতি, নানা কিছু, অলিগার্কি, ক্রিপ্টোক্রাসি, সব কিছু আসলে ওটারই উপসর্গ। সো মূল কারণ নিয়ে জাতীয় পার্টিকে আমি কোনোদিন কথা বলতে দেখিনি। এই দায়টা তাদের সিরিয়াসলি আছে। 24-এ যখন সবাই নির্বাচন বয়কট করছে, সরকার দলীয় যারা আছে তারা, তাদের 14 দলীয় জোট তো আছেই, জাতীয় পার্টি তার মহাজোটের অংশ ছিল। এবার তারা মহাজোট না, তারা মহাজোটের অংশ না, কিন্তু তারা আওয়ামী লীগের ছাড় চাইছেন, আওয়ামী লীগের ছাড় চাইছেন, এবং সেই ছাড় চাইছেন যাতে তাদেরকে অনেকগুলো, তারা সংখ্যাটা 40-50 চেয়েছেন, শেষ পর্যন্ত আমি যতদূর মনে করতে পারি 26 বা 27টাতে ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের, প্রস্তুত রোডম্যাপও। বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে পাকিস্তান। গত আগস্ট মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকার। এরপরই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে তৎপর হচ্ছে দেশটি। পরে রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের পাকিস্তানের হচ্ছে উচ্চ পর্যায়ের নানা বৈঠক। এমনকি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই নেতৃত্ব দিচ্ছেন এসব বৈঠকের। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইতিমধ্যে রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছেন পাকিস্তান। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানের কূটনীতিকরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন। ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক পথ পরিবর্তনের পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য এই রোডম্যাপ তৈরি করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে উন্নয়ন ঘটানো যায় সে কৌশল নিয়ে আলোচনা করতে বাংলাদেশে অতীতে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক হাই কমিশনার এবং অবসরপ্রাপ্ত অন্যান্য কূটনৈতিকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সংবাদ মাধ্যমটি বলছে, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কাছ থেকে তথ্য ও পরামর্শ নেওয়ার জন্য এই বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের 15 বছরের শাসনের সমাপ্তি ঘটে। আর হাসিনার ক্ষমতাচ্যুত হওয়াকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার সূচনা হিসেবে দেখছে পাকিস্তান। হাসিনার 15 বছরের শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের নানা টানাপোড়েন ছিল। যদিও ইসলামাবাদ বারবারই ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু হাসিনা সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবের কন্যা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তিনি প্রায় পাকিস্তানের নানা বিষয়ে নয়াদিল্লির সঙ্গে পরামর্শ করতেন। এছাড়া পাকিস্তান বিরোধিতাকে হাসিনা তার রাজনৈতিক কৌশল হিসেবেও নিয়েছিলেন। অবশ্য হাসিনার ক্ষমতাচ্যুতি ভারতের জন্য গুরুত্বপূর্ণ ধাক্কা হলেও এটি পাকিস্তানের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে সেদেশের সরকার। আর সম্পর্কে সে উত্তরণ ঘটানোর জন্য কলাকৌশলও ঠিক করেছে দেশটির নেতারা। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন।
এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক। ঢাকা ৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়েছে। রবিবার রাত ১২টার পর রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, হাজী সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে পুলিশ খুঁজছিল। মধ্যরাতে তাকে বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, হাজী সেলিমকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সেখানেই রাতে থাকবেন। সোমবার থেকে আদালত তুলে রিমান্ড চাইবে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি। এর আগে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার পলায়নের আপনি কি স্বাধীন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, ৬ ছাত্র নেতার ওপর ভারতের নিষেধাজ্ঞার গুঞ্জন, সমন্বয়ক নুসরাতের প্রতিক্রিয়া। ৬ ছাত্র নেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ রবিবার প্রকাশ করে দ্য মিরর এশিয়া। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসুম নাম করেছেন। সংবাদে উল্লেখিত নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে নুসরাত জানান, ভারতের নিষেধাজ্ঞা দেওয়া হলে থাকতে বা সত্য হলেও সেটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন না। সমন্বয়ক নুসরাত বলেন, দ্য মিরর এশিয়ার নিউজটা ছাড়া নিষেধাজ্ঞার বিষয়ে আমি আসলে কিছুই জানি না বা কিছু শুনিনি। এ বিষয়ে ইন্ডিয়ান হাই কমিশনার থেকেও আমাদেরকে কিছু জানানো হয়নি। দেশের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিও কিছু জানায়নি। এই সমন্বয়ক বলেন, আপনারা সবাই যেমন মিরর এশিয়ার খবরটা দেখেছেন অনলাইনে, আমিও সেরকমই দেখেছি, এর বেশি কিছু জানি না। তিনি আরো বলেন, এই নিষেধাজ্ঞা সত্য কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আর নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকলে বা সত্য হলেও সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই নিষেধাজ্ঞায় আমাদের কিছু আসে যায় না, কারণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট। এজন্য যদি নিষেধাজ্ঞা দিয়েও থাকে তাহলে মনে করছি যে এতে আমাদের আন্দোলন পূর্ণতা পেল। এদিকে তো মিরর এশিয়া জানিয়েছে, ভারত বিরোধী জনতাকে উস্কে